আচ্ছা, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নিজে করি একাডেমি। তো আজকে তোমাদের যেই চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্বের ধারণা। ঠিক আছে, ক্লাসটা একটু মন দিয়ে দেখো, তাহলে একদম বেসিক থেকে করাচ্ছি, সবাই খুব সহজেই বুঝতে পারবে। আচ্ছা, আমরা ছোটবেলা থেকেই যখন আমরা মানে একদম সেই একদম ছোটবেলা থেকে যখন আমরা প্রথম অঙ্ক শিখতে যাই, তখন আমরা কিন্তু প্রথমেই আমরা যখন শিখি তখন কি আমরা এক যে যখন লিখতে হয় যাকে আমরা ওয়ান বলি, বা এক, এভাবে দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এই নয় শিখেছি। তারপরও আমরা শিখেছি, পরে আমরা কি শিখেছি 10। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই 10 শিখতে গেলাম, ঠিক আমরা দেখলাম যে এই একের পরে আর একটা হচ্ছে যে সংখ্যা আসছে। যদিও অ্যাকচুয়ালি এগুলোকে সংখ্যা বলা হয় না, আর একটা স্পেশাল নাম আছে, আমি সেটা আসছি একটু পরে, কিন্তু তার আগে আমি এখন বোঝানোর পরিপ্রেক্ষিতে বলছি। তো শূন্য এলো, তো এই শূন্যটা অ্যাকচুয়ালি আর স্থান কোথায়? যদি কোনো সংখ্যার পিছনে যদি শূন্য থাকে তাহলে কিন্তু তার নির্দিষ্ট একটা মান আছে, কিন্তু যদি এই শূন্যটা কোনো সংখ্যার আগে বসে তাহলে কিন্তু এর নির্দিষ্ট কোনো মান নেই। তো যখন আমরা 10 শিখতে গেলাম তখন আমরা জিজ্ঞাসা করলাম তাহলে এই শূন্যটা কি জিনিস, না এই শূন্যটা ঠিক মানে কোথায় অবস্থান, ঠিক যদি যখন অর্থাৎ কিছু নেই বোঝাতে বোঝায় তখন শূন্যটা অ্যাকচুয়ালি কিন্তু কোথায় বসে, একের আগে বসে। ঠিক আছে, এইটা আমরা কিন্তু জানলাম। তো পরবর্তীকালে তারপরে আমরা জানলাম কি যে 9, তারপরে যখন আমরা তো 10 তো জানলাম, তারপরে 11, তারপরে 12, এরকম ডট ডট চলতেই আছে। আমরা কিন্তু এর নিঃশেষ কোথায় আমরা কেউ জানি, অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক, আচ্ছা, এইগুলা যে জানলাম, এই যে এইখান থেকে এই শূন্য থেকে এই যে 9 পর্যন্ত, এই যে টোটাল 10টা, ঠিক আছে, এই 10টা সংখ্যা বলছি এখন, এগুলোর কিন্তু একটা স্পেশাল নাম আছে। সেই স্পেশাল নাম কি আছে সেগুলো আমি বলছি এক্ষুনি। তা বাদেও আমরা এই অঙ্ক শিখতে গিয়ে যত আমরা উঁচু ক্লাসের দিকে উঠেছি তত কিন্তু আস্তে আস্তে আমরা নতুন জিনিস শিখেছি। প্রথমে আমরা সংখ্যা শিখলেও পরবর্তীকালে এই সংখ্যাগুলাকে আমরা বিভিন্ন যখন 9, 10 যখন উঠলাম তখন আমরা কি কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা কোনো কিছুর মান বের করতে গেলে আমরা কি বিভিন্ন এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এগুলা ধরি। তো সেক্ষেত্রে আমরা কি কি শিখেছি, এ, বি, সি এরকম করতে করতে আমরা জেড পর্যন্ত শিখেছি। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি আলফাবেট। তো এইগুলা কেন লিখেছি একটু পরে জানতে পারবে কেন লিখেছি। তো এটা হচ্ছে যে আমরা শিখেছি, কিন্তু এই যে সংখ্যা, এই সংখ্যাগুলার আমরা বিভিন্ন আমরা অপারেশন আমরা বিভিন্ন রকম করেছি। সেগুলা কি, কখনো আমরা যোগ করেছি, কখনো আমরা বিয়োগ করেছি, কখনো আমরা গুণ করেছি, কখনো আমরা ভাগ করেছি। ঠিক আছে, এটা করছি, কিন্তু এগুলো তোমরা সবাই জানো যে কোনো সংখ্যা যোগ, গুণ, ভাগ, বিয়োগ আমরা সবাই করেছি। তার পরবর্তীকালে আমরা অঙ্ক করতে যে আমরা কি কোনো সমান চিহ্ন, অর্থাৎ কি দুটো সংখ্যা সমান হলে সেটাকে আমরা সমান বলছি। তারপরে কি আমরা করেছি গ্রেটার দেন। গ্রেটার দেন কি জিনিস, যে কোনো সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে বড় হলে আমরা সেখানে কি গ্রেটার দেন চিহ্নটা ইউজ করি। যেমন ধরো এই 81 গ্রেটার দেন 77। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এই যে হাঁটা যেদিকে আছে সেটাকে গ্রেটার বলছি, তাই চিহ্নটার নাম হচ্ছে কি গ্রেটার দেন। পরবর্তীকালে কি আমরা লেস দেন পড়েছি। লেস দেন কি, ঠিক 71 গ্রেটার দেন 79, এটা আমরা কি পড়েছি, সরি লেস দেন, তাহলে এটা আমরা কি জানলাম লেস দেন, এখানে পড়লাম গ্রেটার দেন, এটা লেস দেন। তারপর তাছাড়াও আমরা একটা কি পড়েছি গ্রেটার দেন ইকুয়াল টু, অর্থাৎ কি এইটা আইদার বড় হবে অথবা সমানও হতে পারে। ঠিক আছে, এইগুলো পরবর্তীকালে যখন অঙ্ক করাবো তখন আমি গ্রেটার দেন ইকুয়াল টু কেন হয়, কিভাবে হয়, সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু আলোচনা করবো। তারপর ছাড়াও কি হয় লেস দেন ইকুয়াল টু। ঠিক আছে, এইগুলো হয়। তা বাদেও আমরা কি পড়েছি বিভিন্ন ধরনের ব্র্যাকেট পড়েছি। ব্র্যাকেট কিরকম, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে কি করেছি থার্ড ব্র্যাকেট, এগুলো পড়েছি। তা বাদে আমরা কি শিখেছি, আমরা বিভিন্ন ধরনের হচ্ছে যে কি বলে আরো যেমন আলফা, বিটা, গামা, থিটা এগুলা পড়েছি। ঠিক আছে, আরো বিভিন্ন রকমের, তারপর কোলন, সেমিকোলন বিভিন্ন জায়গায় আমরা ইউজ করেছি, কিন্তু প্রত্যেকটা একটা একটা করে অপারেটর, প্রত্যেকটার একটা একটা করে নির্দিষ্ট নাম আছে।
ঠিক আছে, তো ওইগুলাতে আর আমি যাচ্ছি না, এরকম অনেক আছে, তো সেগুলো আমরা পরবর্তীকালে জানবো। এবারে আমার বলার বক্তব্য এইগুলোই যে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত লিখছি, আর এই যে সমস্ত এই হচ্ছে যে তো আমরা সমস্ত যে চিহ্ন বা এগুলাকে হচ্ছে ক্যারেক্টার গুলা লিখছি, এই ক্যারেক্টার গুলা কিন্তু আমাদের হচ্ছে যে একটা নির্দিষ্ট এদের নাম আছে। ঠিক আছে, এগুলাকে কি বলছি, যখন আমরা গণিত শিখছি তখন এই 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে বা যে চিহ্ন বা প্রতীক দ্বারা এদেরকে নির্দেশ করা হচ্ছে সেগুলাকে আমরা কি বলছি, ডিজিট। তার মানে 0 থেকে 9 পর্যন্ত এগুলাকে বলছি ডিজিট, আর বাকি এইগুলো যত সমস্ত আছে নন ডিজিট। আমরা এই আমি এখন যেহেতু আমাদের এই 9 পর্যন্ত লাগছে, পরবর্তীকালে এটা কি বলা হয় কেন বলা হয় জানবো, তাই আমি এটা এখন মুছে দিচ্ছি, কারণ এইটা আমার এই মুহূর্তে কাজে লাগবে না, পরবর্তীকালে কাজে লাগবে। এবারে আমি এই 0 থেকে 9 পর্যন্ত এই যে সংখ্যাগুলি, এই সংখ্যাগুলিকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে কি ডিজিট। মানে ডিজিট অর্থাৎ কথা কি অঙ্ক। তার মানে সংখ্যারও পূর্বের জিনিস কিন্তু অঙ্ক, অর্থাৎ একটা সংখ্যাকে মানে সংখ্যা লিখতে গেলে কিন্তু এই ডিজিট গুলার প্রয়োজন বা এই অঙ্কগুলার প্রয়োজন। এই অঙ্ক ছাড়া কিন্তু কখনোই আমরা কিন্তু সংখ্যা নির্ণয় করতে পারি না। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে ডিজিটটা কি জিনিস, জাস্ট এগুলা শুধু জানলেই হবে এমন নয় যে সংখ্যা কোনো মুখস্থ করতে হবে বা কোনো কিছু না, জাস্ট জানার জন্য আমি, কারণ যেহেতু নাম্বার সিস্টেম পড়বো, এই নাম্বার সিস্টেমের একদম মানে প্রি স্টেজ যেটাকে বলা হয় সেটা কিন্তু এই জিনিসটাই। এগুলো যদি না জানি তাহলে নাম্বার সিস্টেমটা আমি মনে করি যে বেটার জানা যাবে না। তাই তোমরা যদি এইটা তোমাদের ক্লিয়ার হয় তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে ওইটা খুব ভালো জানতে পারবে। এবারে অ্যাকচুয়ালি আমি কি জানবো, তাহলে ডিজিট, এটাকে বলা হচ্ছে ডিজিট। ডিজিট মানে কি, অঙ্ক, যেটাকে বাংলায় বলা হচ্ছে কি অঙ্ক। অঙ্ক অ্যাকচুয়ালি কি, তাহলে আমি একটু ছোট্ট করে ডেফিনেশন লিখে দিচ্ছি, এটা জাস্ট মনে রাখার জন্য। তাহলে যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয়, তার মানে কাকে ডিজিট বলে, কাকে ডিজিট বলছে, যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে প্রকাশ করা হয়। আমি দেখো এখানে কিন্তু সংখ্যাকে আমি বলিনি যে সংখ্যা প্রকাশ করা হবে, আমি বলছি কি সংখ্যাকে প্রকাশ করা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ডিজিট। এই যে 0 থেকে ডিজিট গুলা কোনগুলো, এই ডিজিট এক্সাম্পল হচ্ছে কি এই 0 থেকে 1 2 থেকে কত এই 9 পর্যন্ত। এর বাইরে কিন্তু এই যে টোটাল 10টা ডিজিটই আছে, এর বাইরে কিন্তু আর কোনো ডিজিট নেই। মনে রাখবে টোটাল কিন্তু দেখো 0 থেকে যদি আমি 9 পর্যন্ত ধরি এবং এই 0কে সঙ্গে নিলে কিন্তু টোটাল 10টা ডিজিটই বর্তমান। এই 10টার বাইরে কিন্তু আর কোনো রকম কোনো ডিজিট নেই। তো তোমরা বলতে পারো স্যার তাহলে আপনি যে একটু আগে বললেন যে এই প্লাস মাইনাস বিভিন্ন রকম যে আপনারা ক্যারেক্টার গুলো দেখালেন ওগুলা কি, হ্যাঁ ওগুলোর নাম আছে, ওগুলাকে আমরা বলছি কি নন ডিজিট। তাহলে মনে রেখো আমার কিন্তু এখানে শুধুমাত্র লাগবে ডিজিটটা কি, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এগুলাকে আমরা বলছি ডিজিট। এটা টোটাল আছে 10টা, এর বাইরে আর কিছু না জানলেই হবে। এবারে আমরা কি বলছি, নন ডিজিট। সেটা কি জিনিস, নন ডিজিট। ঠিক আছে, মানে সেটাকে আমরা কি বলছি, অঙ্ক নয়, এটাকে আমরা কি বলছি, নন ডিজিট, মানে অঙ্ক নয়। অঙ্ক নয় জিনিসটা কি, অর্থাৎ যে সমস্ত চিহ্ন বা হচ্ছে যে প্রতীক দ্বারা নির্দিষ্ট অঙ্ককে বা সংখ্যাকে বোঝায় না, সেটাকে আমরা কি বলছি, নন ডিজিট। তাহলে কি বলছি, যে সমস্ত চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে বোঝায় না, তাকে নন ডিজিট বলে। তাহলে নন ডিজিট কাকে বলছে বা অঙ্ক নয় কি, এই যে 0 থেকে 9 পর্যন্ত বাদ দিয়ে যা সমস্ত কিছু আছে সবই কি নন ডিজিটের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে কি, এই তাহলে যে সমস্ত চিহ্ন তাকে আমরা কি বলছি,
তাকে আমরা বলছি কি নন ডিজিট। ঠিক আছে, তাহলে এই নন ডিজিটের মধ্যে যদি আমি ধরি এক্সাম্পল কি কি পড়ে, তাহলে আমরা প্লাস মাইনাস গুণ ভাগ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, তারপর হচ্ছে যে অ্যাট দ্য রেট, তারপরে কি বলে তুমি যা কিছু আছে তোমার হচ্ছে কোলন, তারপরে হাত সেমিকোলন, ঠিক আছে, কোলন সেমিকোলন সমস্ত কিছু পড়ছে। কিন্তু এদের কিন্তু একটা স্পেশাল নামও আছে, সে এই ক্যারেক্টার গুলার প্রত্যেকটা নাম আছে, সেটা যদি আমি একটু তোমাদেরকে সুবিধার জন্য আমি বলে দিচ্ছি। সেটাকে যদি আমি দেখি, এই যে প্রত্যেকটা এই যে নন ডিজিট দেখালাম, এদের কিন্তু নন ডিজিট গুলা অনেকগুলা ভাগ আছে, অনেক ভাগ আছে। তার মধ্যে আমি যদি কয়েকটা বলি, ঠিক আছে, কয়েকটা যদি আমি বলি সেটা তাহলে তোমরা বুঝতে পারবে। একটা আছে কি, প্রথমে আছে আমি কি বললাম তোমাদের লেটার, আমি বলেছিলাম এ থেকে জেড পর্যন্ত, তাহলে ওগুলো কিন্তু একটা করে নন ডিজিট। তাহলে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ওই আলফাবেট বা লেটার গুলো ওগুলো কিন্তু একটা করে নন ডিজিট। কারণ অনেক সময় এক্সামে কোশ্চেন করে যে তোমাকে এরকম তিনটা সংখ্যা আর একটা লেটার দিয়ে দিবে, দিয়ে বলবে এটার মধ্যে কোনটা নন ডিজিট। তোমার যদি জানা না থাকে তুমি কিন্তু কনফিউশনে পড়ে যাবে, তাই আমি কিন্তু ওই আলফাবেট বা লেটার গুলো বলে দিলাম। ঠিক আছে, পরবর্তীকালে যখন তোমাদের অঙ্ক করাবো তখন আমি প্রত্যেকটা চ্যাপ্টারে মানে ডিজিট নন ডিজিট থেকে ধরো এরকম 8টা 10টা অঙ্ক আছে, ঠিক আছে, এরকম প্রত্যেকটা আমার টপিক অনুযায়ী যে সমস্ত অঙ্কগুলো হয় সেগুলো আমার আলাদা আলাদা করে আমি করাই। তো এবারে এই নন ডিজিট যে বললাম, প্রথমে আমি কি বললাম লেটার, এটা জাস্ট একটু জানার জন্য। লেটার বা আমরা কি বলছি আলফাবেট। এই আলফাবেটের মধ্যে কি কি পড়ে, এই লেটার বা আলফাবেট, ঠিক আছে, এগুলোর মধ্যে কি পড়ে, এই যে এ থেকে এ বি সি থেকে একদম পর্যন্ত জেড জেড পর্যন্ত, এটা স্মল আর ক্যাপিটাল দুটোই হতে পারে। ঠিক আছে, এবারে আর কি পড়েছি আমরা একটু আগে পড়লাম এই যে ম্যাথমেটিক্যাল সিম্বল। এগুলোকে কি বলছি ম্যাথমেটিক্যাল সিম্বল। ম্যাথমেটিক্যাল সিম্বল কোনগুলো, এই যে আমরা পড়লাম প্লাস মাইনাস তারপরে গুণ ভাগ, এগুলো আমরা কি পড়লাম ম্যাথমেটিক্যাল সিম্বল। তারপরে আমরা কি বলছি ওই যে রিলেশন সিম্বল পড়লাম। রিলেশন সিম্বল কোনগুলো, এই যে রিলেশন সিম্বল কোনগুলো পড়লো, এই যে ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এগুলা কি, কারণ আমরা যখন দুটা সংখ্যা লিখবো তাদের মধ্যে আমরা কি রিলেশন খুঁজি, যে কোনটা বড় কোনটা ছোট, কোনটা হচ্ছে যে কি বলে সমান হতে পারে বা গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, সেগুলো আমরা কিন্তু পরবর্তীকালে জানবো। ঠিক আছে, এছাড়াও কি স্পেশাল ক্যারেক্টার, আর এই যে তোমাদের স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কি থাকে, স্পেশাল ক্যারেক্টারের মধ্যে এই যে এট দ্য রেট, ঠিক আছে, এট দ্য রেট, হাজ, তারপরে কি পার্সেন্টেজ, ঠিক আছে, এটসেট্রা প্রভৃতি থাকে এরকম। এছাড়াও আরো কিছু যেমন ব্র্যাকেট পড়লাম, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, তারপরে কি পড়লাম, তারপর হচ্ছে যে তোমার এই যে আরো সেট সিম্বল আছে, লজিক্যাল সিম্বল আছে, অ্যারো সিম্বল আছে, ইউনিট সিম্বল আছে, প্রত্যেকটাই কিন্তু আমরা পড়েছি। ইউনিট সিম্বল গুলো কোনগুলো, এই যে সেন্টিমিটার পার সেকেন্ড, কেজি, হ্যাঁ, তারপর মিটার পার সেকেন্ড, এইগুলো প্রভৃতি কি আমরা কিন্তু পড়লাম কি, সব এগুলোর মধ্যে কিসের মধ্যে পড়ছে, সব নন ডিজিটের মধ্যে পড়ছি। তাহলে আমাকে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা ডিজিট আর একটা নন ডিজিট। ডিজিট বললেই আমরা 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে, যে চিহ্ন বা প্রতীক দ্বারা সংখ্যাকে বোঝাচ্ছি সেগুলাকে আমরা বলছি ডিজিট, আর যেগুলো সংখ্যা বা প্রতীক বোঝাচ্ছে না সেগুলাকে আমরা বলছি কি নন ডিজিট। এবারে নন ডিজিটের অনেক ভাগ আছে, এই যে লেটার, আলফাবেট, ম্যাথমেটিক্যাল সিম্বল, রিলেশন, স্পেশাল ক্যারেক্টার, তারপরে পাঞ্চুয়েশন, ব্র্যাকেট, কারেন্সি সিম্বল প্রভৃতি অনেক কিছু আছে। ঠিক আছে, ওগুলো না জানলেও হবে। তো এই গেল হচ্ছে যে ডিজিট আর নন ডিজিটের ধারণা আমি তোমাদের দিলাম। এই ডিজিট জানলাম, নন ডিজিট জানলাম, তোমরা একটু আগে বলবে স্যার আপনি পড়াতে যে প্রথমেই বলেছিলেন যে এগুলা ডিজিট, তখন অঙ্কের কথা বলেনি, তখন বলছেন কি এগুলা নাম্বার বলছেন, সংখ্যা বলছেন কেন? আচ্ছা, তাহলে এবার আমাদের ডিজিট জানলাম, নন ডিজিট জানলাম, এবার সত্যিকারের কি সংখ্যা কি জিনিস সেটা আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, কারণ আমাদের চ্যাপ্টারটাই কি নাম্বার সিস্টেম, অর্থাৎ সংখ্যা নিয়ে আমার সমস্ত কিন্তু খেলা, অর্থাৎ এই চ্যাপ্টারের যত কিছু আমরা কিন্তু সব এই সংখ্যা নিয়েই পড়বো। ঠিক আছে,
তো এবারে আমরা অ্যাকচুয়ালি কি শিখবো, নাম্বার। নাম্বার মানে কি, সংখ্যা। এই সংখ্যাটা আসলে কি, তাহলে সংখ্যা কি, সংখ্যা হচ্ছে যে এই যে এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় কি, সংখ্যা। তাহলে এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় কি, সংখ্যা। ঠিক আছে, মানে এই যে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট বা অঙ্ক পড়লাম, সেগুলা নিয়েই কিন্তু গঠিত হয় সংখ্যা। সংখ্যা কিন্তু আর আলাদা কিছু নয়। অর্থাৎ আমরা এই যে 0 থেকে আমরা এই যে ধরো 1 2 বা এই যে 0 বললাম, ঠিক আছে, এবং করতে যদি চলতেই থাকবে। তাছাড়া আমরা বলি 22, তারপরে ধরো আমরা বললাম 28 বা আমরা 382 বা যা কিছু লিখতে পারো, যদি আমরা এই অঙ্কগুলাকে ঘুরি ফিরিয়ে লিখি, এগুলাকে আমরা কিন্তু সংখ্যাও বলছি। কেন বলছি, এটা অনেকের একটু জটিল মনে হতে পারে, স্যার এক্ষুনি বলছেন অঙ্ক, এক্ষুনি বলছেন সংখ্যা। অঙ্ক আমরা সেগুলাকেই বলছি 0 থেকে 9, এই টোটাল 10টা অঙ্ক, এগুলাই শুধুমাত্র অঙ্ক। আবার এই অঙ্কগুলাকেও কিন্তু সংখ্যা বলা হয়, কারণ সেটা একটু পরে বলছি। কারণ কি, এই অঙ্কগুলাও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ কোনো কিছুকে হচ্ছে যে নির্দেশ করে, সেই জন্যই এই আমরা অঙ্কগুলাকেও কিন্তু আমরা সংখ্যা বলছি। ঠিক আছে, এবারে এই যে বিভিন্ন রকম এই টোটাল 10টা ডিজিট দিয়ে কিন্তু এই মহাবিশ্বে অসংখ্য সংখ্যা সৃষ্টি, যেগুলো আমরা কিন্তু প্রায় বলা হয় মানে শেষ করতে পারবো না। তোমরা আজ থেকে যদি লিখতে শুরু করো, তো হচ্ছে যে মৃত্যু হয়ে যাবে, কিন্তু তবু আমরা শেষ করতে পারবো না। তার মানে এটা কি, অসীম, ইনফাইনাইট হচ্ছে নাম্বার আছে। ঠিক আছে, তাহলে কি, যে এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় কি, সংখ্যা। অথবা বা অর্থাৎ এরকম বলা যেতে পারে যে সংখ্যা হলো একটা গাণিতিক মান যা পরিমাণের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা বলতে আমরা কি বুঝি না, সংখ্যা মানে এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় সংখ্যা, এটা তো জানলাম। তাছাড়াও সংখ্যা হলো এমন একটা গাণিতিক মান যা কি পরিমাণের প্রতিনিধিত্ব করে। তাহলে সংখ্যা হলো একটা গাণিতিক মান যা পরিমাণের প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, তার মানে আমি সংখ্যা বলতে কি বলতে চাচ্ছি, যে সংখ্যা হলো একটা গাণিতিক মান যা পরিমাণের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ মানে আমি যদি বলি যে ধরো এই পেনটা দৈর্ঘ্য, এই যে পেনটার দৈর্ঘ্য ধরো হতে পারে কি 5 সেন্টিমিটার, তাহলে এই যে 5 সংখ্যা এবং এই যে সংখ্যা দ্বারা আমরা একটা পরিমাণে যে পেনটার দৈর্ঘ্য আমরা নির্দেশ করছি। তো এইটাই হচ্ছে কি, আমরা এই পেনটার একটা ওয়েটও থাকতে পারে, সেটাও আমরা নির্ণয় করতে পারি। তো এইগুলাই কিন্তু নির্দিষ্ট কোনো না কোনো পরিমাপের প্রতিনিধিত্ব করে, সেই জন্যই আমরা তাকে আমরা বলছি কি, সংখ্যা। ঠিক আছে, আবার অথবা এটাও মনে রাখতে পারো, এক বা একাধিক অঙ্ক নিয়ে গঠিত হয় কিন্তু সংখ্যা। ঠিক আছে, এবারে অ্যাকচুয়ালি তাহলে এই সংখ্যাগুলো যদি আমি এক্সাম্পল দিতে যাই, তাহলে একটু আগে বলেছিলাম সংখ্যাগুলোর এক্সাম্পল। তাছাড়া আমরা কি বললাম, 0 কিন্তু একটা সংখ্যা, তারপরে 1ও একটা সংখ্যা, 5ও একটা সংখ্যা, -3ও একটা সংখ্যা। ঠিক আছে, তারপরে 1 2 একটা সংখ্যা। হ্যাঁ, তারপরে কি আমরা যদি 2.5 ভাবি, এটাও কিন্তু একটা সংখ্যা। এরকম আরো অনেক আছে যা কিন্তু শেষ করা যাবে না। ঠিক আছে, এই যে -3 1 2 2.5, এগুলা কিন্তু আমরা পরবর্তীকালে এগুলাকে কি সংখ্যা বলা হয়, কেন বলা হয়, পরবর্তীকালে সব আমরা একটা একটু একটু করে সব জানবো, এবং পরিষ্কার যে আমাদের নিট এন্ড ক্লিন ধারণা হয়ে যাবে, পরবর্তীকালে আর কোনোদিন ভুলবে না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু নাম্বার পড়লাম। আচ্ছা, এখন তোমরা বলতে পারো স্যার আপনি ডিজিট পড়লেন, নন ডিজিট পড়লেন, নন ডিজিট বললেন, সেরকম নাম্বার বললেন, তাহলে নন নাম্বারে কি কিছু থাকতে পারে, তোমাদের মনে হতেই পারে।
যে স্যার হ্যাঁ আমরা তো এরকম অনেক পড়েছি, ডেট দেখেছি, ডেট অফ বার্থ দেখেছি, ঠিক আছে, তো ওইগুলা কি স্যার তাহলে আমরা সংখ্যা বলবো না আর অন্য কিছু নাম আছে? অ্যাকচুয়ালি ওগুলাকে আমরা বলছি সংখ্যা নয়, ওগুলাকে আমরা কি বলছি, নন নাম্বার, ঠিক আছে। কারণ অনেক সময় এরকম হয় কোনো একটা ডেট অফ বার্থ বা হচ্ছে যে কোনো অ্যাকচুয়ালি নেমটাও কিন্তু, এটাও কিন্তু সংখ্যা নয়, এটা হচ্ছে কি, এটাও তোমার হচ্ছে নন নাম্বারের মধ্যে পড়ছে। তাহলে অ্যাকচুয়ালি এটা কি আমরা জানবো এবারে, নন নাম্বার মানে কি সংখ্যা নয়। আমি বারবার বলছি, আবারও বলছি, এইগুলো জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করার জন্য, এগুলো কিন্তু কখনো কোনো এক্সামের জন্য এই সংখ্যাগুলো লাগে না, জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করার জন্য, ঠিক আছে। অতএব এগুলা কি বলতে যাচ্ছি সেইটাই বড় কথা, কিন্তু এই তোমাকে কোথাও সংখ্যা বলতে বলে না, ঠিক আছে। কারণ আমি এই সংজ্ঞাটা লিখে দিচ্ছি বা বলে দিচ্ছি এই কারণে, এই সংজ্ঞাটা তুমি যদি ঠিক করে না জানো তাহলে কিন্তু তোমার এই হচ্ছে যে বেশি দিন এই জিনিসগুলো মনে থাকবে না, বা পরবর্তীকালেও তোমাদের কিন্তু এই সংজ্ঞাটা জানলে এগুলো রিক্যাপ করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা কি, তাহলে নন নাম্বার বলতে কি বলে, তাহলে যেগুলো হচ্ছে কি গাণিতিক মান পরিমাপ নির্দেশ করে না সেগুলাই, তাহলে যে সংখ্যা কি গাণিতিক, তাহলে যে সংখ্যা গাণিতিক মান পরিমাপের জন্য ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় না তাকে নন নাম্বার বা সংখ্যা নয় বলে, ঠিক আছে। নন নাম্বার বা সংখ্যা নয় বলে, ঠিক আছে। যেমন কি এক্সাম্পলের মধ্যে কি আছে, যেমন নেম, ঠিক আছে, নেম তো কারো স্পেসিফিক হয়, এখানে নাম্বার কি কি করে আসছে, আসছে না তো। এবারে আর কি বললাম, ডেট অফ বার্থ যেটাকে বলে ডিওবি বা ডেট। আচ্ছা, ডেট অফ বার্থ বা ডেটের মধ্যে কি আছে, কারণ ডেটকে আমরা কি লিখি, আমরা ধরো 12/06/25। দেখো এই যে আমরা কোন সংখ্যার মধ্যখানে যখন আমরা কোনো হচ্ছে যে ক্যারেক্টার ইউজ করি তখন কিন্তু সেগুলা আর সংখ্যা হয় না, কারণ এই যে এগুলো আমরা কি দিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি ব্যাক স্ল্যাশ, তো এইগুলো যখন আমরা দিয়ে দিচ্ছি তখন এইটা কিন্তু আর সংখ্যা নয়, এইটা হয়ে যাচ্ছে আমার কি, আমার এটা হয়ে যাচ্ছে নন ডিজিট, অর্থাৎ এই সরি নন নাম্বার, এটা কিন্তু সংখ্যা নয়। কিন্তু এই স্ল্যাশ গুলো যদি আমি উড়িয়ে দিয়ে ঠিক যদি আমরা এরকম লিখি, অর্থাৎ এই স্ল্যাশ গুলো উড়িয়ে দিয়ে আমরা যদি এরকম লিখি যে 12/06/25, অর্থাৎ যখন এই স্ল্যাশ গুলো থাকছে না তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে একটা সংখ্যা, কিন্তু যখনই এর মধ্যে কোন রকম স্ল্যাশ ডট হাইফেন কোনো কিছু চলে আসবে সেটা কিন্তু আর সংখ্যা নয়, সেটা হয়ে যাবে নন নাম্বারস, ঠিক আছে। আশা করি প্রত্যেকে নাম্বার আর নন নাম্বার কি জিনিস সেইটা প্রত্যেকে ক্লিয়ার হলো। এবারে আর একটা ছোট্ট জিনিস তোমাদের ক্লিয়ার করতে পারলেই আশা করি তোমরা বুঝতে পারবে, সেটা হচ্ছে যে আমি পড়ানোর প্রথম থাকতেই তোমাদের হয়তো অনেকে ভুলে যাচ্ছিল যে স্যার অঙ্ক আর সংখ্যা এই দুটো জিনিস কি একই না আলাদা। তাহলে আমরা এখানে নির্ণয় করবো কি অঙ্ক আর, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, তো এটা একটু শুধু ডাউটটা ক্লিয়ার করলেই হবে। তাহলে কি অঙ্ক ও সংখ্যার মধ্যে সম্পর্ক, ঠিক আছে। অঙ্ক আর সংখ্যার মধ্যে সম্পর্কটা কি সেটা আমাদের খুব একটা মানে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু আমাদেরকে জানলে তাহলে কিন্তু আমরা যে বারবার অঙ্ক কোথায় ইউজ করছি বা কোথায় সংখ্যা ইউজ করছি সেই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি আমি একটু আগে কি বলছিলাম, তাহলে সমস্ত অঙ্কই কিন্তু সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যা কিন্তু অঙ্ক নয়। এবার আসছি কেন,
তাহলে আমরা কি বলছি, সমস্ত অঙ্কই কিন্তু আমি কি বলছি, সমস্ত অঙ্কই, তাহলে সমস্ত অঙ্কই সংখ্যা। সমস্ত অঙ্কই সংখ্যা, কারণ কি প্রতিটা অঙ্ক নিজেই একটি নির্দিষ্ট মান প্রকাশ করে। কারণ কি প্রতিটি অঙ্কই নিজে একটি নির্দিষ্ট মান প্রকাশ করে। ঠিক আছে, তাহলে সমস্ত অঙ্কই কিন্তু আমি কি বলছি, সংখ্যা। তার মানে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তাদেরকে আমরা প্রত্যেককেই বলছি কি সংখ্যা। ঠিক আছে, তার মানে সমস্ত, কারণ প্রতিটা অঙ্কই কি করে, নিজে একটা নির্দিষ্ট মান প্রকাশ করছে। ঠিক আছে, এক্সাম্পল স্বরূপ আমি যদি বলি, যেমন 5, ঠিক আছে, দেখো এটি একটি অঙ্ক সাথে একটা সংখ্যা, তাহলে এটি কি, এটি একটি অঙ্ক আমরা জানি, এবং এটি একটি অঙ্ক ও সাথে কিন্তু এই 5 কিন্তু একটা সংখ্যা। ঠিক আছে, তাহলে 5 এটা হলো একটা অঙ্ক হলো, এবং সাথে একটা কি হয়ে গেল, সংখ্যা হলো। এবারে আবার আমি কি বললাম, যে সমস্ত অঙ্ক সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যা কিন্তু অঙ্ক নয়। তার কারণটা কি, দেখো আমি কি বলছি, কি আবার সমস্ত সংখ্যা অঙ্ক নয়। ঠিক আছে, কারণটা কি, কারণটা কি, কারণ অনেক সংখ্যা কিন্তু একাধিক, অনেক সংখ্যা একাধিক অঙ্ক নিয়ে গঠিত। মানে আমি কি বলতে চাচ্ছি, যে সমস্ত হচ্ছে যে অঙ্কগুলাই হচ্ছে যে সংখ্যা, কিন্তু সমস্ত সংখ্যা অঙ্ক নয়। তার কারণটা হচ্ছে কি, অনেক সংখ্যা একাধিক অঙ্ক নিয়ে গঠিত। যেমন আমরা যদি এক্সাম্পল স্বরূপ বলতে পারি, এক্সাম্পল স্বরূপ যেমন 25, যেমন কি বললাম, ধরো 25, এই যে 25, এই 25 কিন্তু দুটা অঙ্কের সমন্বয়ে গঠিত। দুটা অঙ্ক কি, যে এই হচ্ছে যে 2 একটা অঙ্ক, আচ্ছা 5 একটা অঙ্ক, কিন্তু 25 নিজে কিন্তু কি একটা সংখ্যা, কিন্তু 25 কিন্তু অঙ্ক নয়। কারণ আমি কি বলছি, 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক, বাকি সমস্ত কিছু যা আছে সেগুলা কি সংখ্যা। তাই 2 আলাদা নিজে একটা অঙ্ক, 5ও আলাদা নিজে একটা অঙ্ক, কিন্তু একসঙ্গে যখন আমরা 25 বলছি তখন সেটা আর আমরা অঙ্ক বলতে পারবো না, সেটা আমরা বলছি কি সংখ্যা। ঠিক আছে, আশা করি সকলের ধারণাটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো নিজেরা আবার একটু ভালো করে দেখবে, দেখলে ভালো করে রিক্যাপ করলে আশা করি সমস্ত কিছু তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বার সিস্টেমের এই যে প্রি স্টেজে আছি আমরা। ঠিক আছে, এরপরে আমাদেরকে এই নাম্বার যেহেতু আমরা শিখলাম, এই যে নাম্বার, এই যে 25 হচ্ছে যে সংখ্যাটা গঠিত হয়, এগুলা কিন্তু এই 25-এর যে আমরা বললাম অঙ্ক, দুটো অঙ্ক নিয়ে গঠিত। এরপরে কিন্তু আমাদেরকে জানতে হবে কি, এদের হচ্ছে যে মানে সংখ্যার যে মধ্যে অবস্থিত, এদের আমরা সংখ্যার প্রকৃত মান এবং স্থানীয় মান আমাদেরকে নির্ণয় করতে হবে, যেটাকে আমরা বলছি কি প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু। ঠিক আছে, প্রথমে আমরা জানবো ফেস ভ্যালু, তারপরে আমরা জানবো কি প্লেস ভ্যালু। ঠিক আছে,
এবারে একটা কথা বলি, এই ডিজিট নন ডিজিট এবং এই নাম্বার নন নাম্বার সংখ্যা সংক্রান্ত কিন্তু অনেক কোশ্চেনই কিছু প্রত্যেকটা যতই হচ্ছে যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু কোশ্চেন কম বেশি আসে, ঠিক আছে। হয়তো মানে একদম বেসিক লেভেল থেকে অনেক সময় কোশ্চেন তুলে দেয়, যেটা আমরা হয়তো ঠিক করে কনসেপ্ট ক্লিয়ার থাকে না বলে আমরা অনেক সময় কিন্তু সেই কোশ্চেনটা হয়তো অ্যাটেন্ড করি, বাট আমরা শিওর না হওয়ার জন্য, অর্থাৎ জানা উত্তর আমাদের কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, ঠিক আছে। তো কারণ কি একটু কনসেপ্ট এইখানে কিন্তু এই আমি বললাম এই যে নাম্বার সিস্টেমটা আমরা পড়ছি, এখানে কিন্তু কোথাও কোনো অঙ্ক কষে দেখাতে হবে এরকম কিন্তু নেই, জাস্ট একটু ধারণার উপর বেস করে কিন্তু আমরা হচ্ছে যে প্রশ্নের উত্তরগুলো আমরা করতে পারি, জাস্ট একটু ধারণা কনসেপ্ট ক্লিয়ার থাকলে এখানে কিন্তু কিন্তু যখন আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তখন কিন্তু আমরা করতে পারি না, ঠিক আছে। এইগুলো এই যে প্রত্যেকটা মানে ডিজিট নন ডিজিট নাম্বার নন নাম্বার প্রত্যেকটার জন্য আমার প্রায় 8-10টা করে কোশ্চেন রেডি আছে, কিন্তু সেটা আমি অ্যাকচুয়ালি ক্লাসে করাই, যেহেতু এখানে কারণ বোর্ডের মধ্যে অতটা করানো সম্ভব হয় না, ঠিক আছে। তো এখন আমি তোমাদের গুলো পরবর্তীকালে দেখি, যদি তোমরা চাও কমেন্ট করবে, যদি তোমাদের ভালো লাগে যে স্যার ওই অঙ্কগুলো হচ্ছে যে একটু করে দিন, দেখবো কিরকম কোশ্চেন আছে, তো অবশ্যই আমি চেষ্টা করব। কিন্তু তার আগে আমরা জানার চেষ্টা করবো এখন কি ফেস ভ্যালু কি আর প্লেস ভ্যালু কি, ঠিক আছে। আমরা প্রথমে জানবো কি ফেস ভ্যালু। এটাকে আমরা বলছি কি মুখ্য মান, ঠিক আছে। ফেস ভ্যালু, ফেস ভ্যালু কি, ফেস ভ্যালু হচ্ছে কি মুখ্য মান বা আক্ষরিক মান বলা হয়, এটাকে অনেকে আবার কি ইন্ট্রিনসিক ভ্যালু বলে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে তোমরা কোথাও এই ফেস ভ্যালুকে ইন্ট্রিনসিক ভ্যালু বলা হয়, ঠিক আছে। এই ফেস ভ্যালুটা কি বা এটাকে আমরা প্রকৃত মান বলি। তার প্রকৃত মানটা কি, কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই মান বা অঙ্কটিকেই বোঝায়, ঠিক আছে। তাহলে এটা কি, যে কোনো অঙ্কের প্রকৃত মান বলতে কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই মান বা অঙ্কটিকেই বোঝায়, বলতে সেই মান বা অঙ্কটিকেই বোঝায়, ঠিক আছে। দেখো কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই হচ্ছে যে মান বা সেই অঙ্কটিকেই বোঝায়, ঠিক আছে। এবারে যদি আমি এক্সাম্পল স্বরূপ কোনো একটা সংখ্যা লিখি, তাহলে তার সেই অঙ্কগুলার প্রকৃত মান কি হবে সেটাই আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি বলি 271, তাহলে এই 271 কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা, আগে প্রথমেই বললাম যে এটা হচ্ছে যে ডিজিট না নাম্বার, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে এটা অনেকগুলো ডিজিটের সমন্বয়ে গঠিত, তাই এটা কিন্তু একটা নাম্বার। এবারে যেহেতু আমি নাম্বার বলছি, কিন্তু একটা নাম্বার হতে গেলেও কিন্তু অনেকগুলো এক বা একাধিক ডিজিটের সমন্বয়ে গঠিত হয়। তার মানে এই যে এক বা একাধিক ডিজিট অর্থাৎ এক বা একাধিক যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর কিন্তু প্রত্যেকটার একটা কি নিজস্ব মান আছে, সেটাকেই আমরা কি বলছি ফেস ভ্যালু। তাহলে এই যে আমরা এই যে 271 বললাম, এই 271 এখানে 2 এর প্রকৃত মান কত, এখানে 2 এর প্রকৃত মান বা ফেস ভ্যালু। আচ্ছা 2 এর প্রকৃত মান মানে আমরা বলছি কি যে কোন অঙ্কের প্রকৃত মান বলতে সেই মান বা অঙ্কটিকেই বোঝাচ্ছে, তার মানে সেই মান অঙ্ক বা অঙ্ক, তার মানে 2 এর প্রকৃত মান কি সেই অঙ্কটাকে বোঝাচ্ছে, অর্থাৎ 2 এর প্রকৃত মান কিন্তু 2। আচ্ছা 2 একটা অঙ্ক গেল, তারপর পরের অঙ্কটা কত আছে 7, তাহলে মনে হতে পারে স্যার 7 এর প্রকৃত মান কত,
তাহলে 7-এর প্রকৃত মান কত? 7-এর প্রকৃত মানও 7। আচ্ছা 1-এর প্রকৃত মান কত? 1-এর প্রকৃত মানও 1। অর্থাৎ তুমি যত বড়ই সংখ্যা নাও না কেন, সেই সংখ্যার প্রত্যেকটা অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কের নিজস্ব মানগুলাকেই বোঝায়। ঠিক আছে, আমি যদি বলি 7, 8, 2, 3, 1, 0, 8, তাহলে এই যে অঙ্কগুলার আমি যদি বলি 8-এর প্রকৃত মান কত, আরে 8-এর প্রকৃত মান 8-এর নিজস্ব মান অর্থাৎ 8। 0-এর প্রকৃত মান কত? 0-এর প্রকৃত মান 0। 0-এর কি অন্য মান হয় নাকি? 0-এর তো অন্য কোনো মান হয় না। 1-এর কি মান 1 ছাড়া অন্য কিছু হতে পারে? হতেই কখনো হতে পারে না। আবার 3-এর প্রকৃত মান 3। 2-এরই প্রকৃত মান 2। 8-এর প্রকৃত মান 8। আবার 7-এর প্রকৃত মান কিন্তু 7। এবারে তোমাদের অনেকে মনে পড়াতে পারে, স্যার এখানেও একটা 8 আছে, এখানেও একটা 8 আছে, তাহলে 2-এর দুটা 8 আছে, অর্থাৎ দুটা এখানে ডিজিট, অর্থাৎ এই দুটা ডিজিটেরই প্রত্যেকের নিজস্ব প্রকৃত মান 8। আমরা হ্যাঁ, তাহলে এইখানে 18 প্রকৃত মান 8, এখানেও 8-এর প্রকৃত মান 8 হয়ে গেছে। তার মানে প্রকৃত মান বলতে কিন্তু সেই মানটাকেই বোঝাচ্ছে বা সেই অঙ্কটিকেই বোঝাচ্ছে, অন্য কিছু বোঝাচ্ছে না। এবারে চলো ফেস ভ্যালু পড়লাম, এবারে বলছি কি প্লেস ভ্যালু। ঠিক আছে, এই ফেস ভ্যালু প্লেস ভ্যালু দিয়েও কিন্তু অঙ্ক আসে। ঠিক আছে, এই যে তোমাদের আজকে ক্লাসটা করাচ্ছি, এই আজকে ক্লাসের মধ্যে এই তোমাদের ডিজিট নন ডিজিট, নাম্বার নন নাম্বার, আর হচ্ছে যে ফেস ভ্যালু প্লেস ভ্যালুর মধ্যে কিন্তু প্রত্যেকটা এক্সামে অ্যাটলিস্ট একটা কোশ্চেন তুমি পাবেই পাবে। ঠিক আছে, এবারে বলছি কি প্লেস ভ্যালু। ঠিক আছে, প্লেস ভ্যালু মানে কি স্থানীয় মান, অর্থাৎ স্থানীয় মান মানে কি স্থান অনুযায়ী মান। যদি এক কথায় বলি তাহলে স্থান অনুযায়ী মান, অর্থাৎ কোন অঙ্কের স্থানীয় মান বলতে কোন অঙ্কের স্থানীয় মান বলতে সংখ্যাটির মধ্যে অবস্থিত অঙ্কগুলির স্থান অনুযায়ী মান। তাহলে কোন অঙ্কের স্থানীয় মান বলতে সংখ্যাটির মধ্যে অবস্থিত অঙ্কগুলির স্থান অনুযায়ী মান। ঠিক আছে, তাহলে স্থানীয় মান বলতে কি, অর্থাৎ কোন অঙ্কের স্থানীয় মান বলতে সংখ্যাটির মধ্যে অবস্থিত অঙ্কগুলির কি স্থান অনুযায়ী মান। তার মানে আমাকে কি আগে কোনো হচ্ছে যে যদি সংখ্যা লেখা থাকে সেই সংখ্যার মধ্যে অবস্থিত কোন অঙ্কের আমি মান নির্ণয় করতে যাচ্ছি সেটা আমাকে আগে দেখতে হবে, তারপর সেটার স্থান দেখতে হবে, তারপর সেই মানটা আমি কিন্তু নির্ণয় করতে পারবো। কিন্তু একটু আগে আমি যে পড়লাম হচ্ছে যে ফেস ভ্যালু বা প্রকৃত মান, সেখানে কিন্তু কোথায় অবস্থান আছে আমার দেখার দরকার নেই। আমি কোনো সংখ্যা বলে 8, 8-এর মান 8, দুটা একটু আগে এক্সাম্পল দেখালাম, দুটা 8 আছে, দুটা 8-এরই কিন্তু প্রকৃত মান 8ই হয়। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু যদি আমি ওই দেখাই তাহলে কিন্তু দেখে যাবে যে এইখানে প্লেস অনুযায়ী মান, তাই স্থান অনুযায়ী মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেমন কি ধরো আমি একটু আগে বলছিলাম 271, ওই যদি এক্সাম্পল তোমাদের ওই 271 দিয়েই দেখাই, তাহলে 271 দিয়ে আমি যদি দেখাই তাহলে এই 271-এর মধ্যে আমাকে যদি প্লেস ভ্যালু নির্ণয় করতে হয়, অর্থাৎ 1-এর প্লেস ভ্যালু মানে এক অঙ্কটার অবস্থান কোথায়, অবস্থান অনুযায়ী মান, কোথায় শুধু নয় অবস্থান অনুযায়ী মান, 7 অঙ্কটার অবস্থান অনুযায়ী মান, আর 2 অঙ্কটার অবস্থান অনুযায়ী মান। ঠিক আছে, আচ্ছা আমি এই সংজ্ঞাটা একটু মুছে আমি একটু ফ্রেশ ভাবে বোঝাচ্ছি, কারণ তোমাদের এই প্লেস ভ্যালু বুঝতে একটু মানে কারণ বোর্ডটা এর সমস্ত জায়গা ধরছে না, তাই
আমি মুছে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে আমি বললাম কি প্লেস ভ্যালু, দেখো এটা বলছে কি, আমি বললাম কত, এক্সাম্পল দিলাম কত 271। এই যে 271, এই 271 কিন্তু আমাকে কি, আমাকে এর যে সেই ছোটবেলায় যখন আমরা যোগ বিয়োগ করেছি একক দশক কোথায় স্থান, অর্থাৎ একের স্থান কোথায়, সাতের স্থান কোথায়, দুইয়ের স্থান কোথায়, অর্থাৎ এক একটা অঙ্ক, সাত একটা অঙ্ক, দুই একটা অঙ্ক, এর স্থানগুলো কোথায়, স্থানগুলো নির্ণয় করার পরই কিন্তু আমাদের এদের প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান নির্ণয় করতে পারবো। তাহলে 271 অঙ্কটার আমরা যদি প্লেস ভ্যালু নির্ণয় করতে যাই তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, একক দশক শতক, অর্থাৎ এই সংখ্যাটার ডান দিক থেকে আমরা লিখবো কি একক দশক শতক। তাহলে প্রথমে কি একের অবস্থান এককে, সাতের অবস্থান দশকে, আর দুইয়ের অবস্থান কত, শতকে। অর্থাৎ এই সংখ্যাটা আমরা 271 বলে কি, এই যে একক দশক শতক স্থান অনুযায়ী আমরা এই সংখ্যাটিকে আমরা বলছি কত, 271। আচ্ছা সরি, তো এটা কি বললাম, তাহলে এই যে 271, তাহলে এই যে একক দশক শতক, ঠিক আছে, এই যে তাহলে একের অবস্থান কত এককে, সাতের অবস্থান কত দশকে, আর দুইয়ের অবস্থান কত শতকে। অর্থাৎ এই যে প্লেস ভ্যালু আমি বললাম অবস্থান অনুযায়ী মান বা স্থান অনুযায়ী মান, সেই জন্য কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আলাদা হয়ে যায়। এবারে তোমরা দেখো এই যে প্রত্যেকটা অঙ্ক আমরা যখন নির্ণয় করব যে এককের অঙ্কের মানে এককের অঙ্কের স্থানীয় মান, অর্থাৎ যখন আমরা কোন একটা সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা যখন একক দশক শতক হাজার অযুত লক্ষ এরকম করে আমরা আরো যখন এরকম এখানে দশক শতক তারপরে হাজার অযুত লক্ষ এরকম পরবর্তীকালে যখন নিযুত কোটি পর্যন্ত চলে যাবো তখন আমরা কি সবসময় তার এককের মান থেকে আমরা নির্ণয় করে করে আসবো। তাহলে এই হচ্ছে যে একক অঙ্কের স্থানীয় মান কি, ঠিক আছে, এককের নয় একক অঙ্কের। তাহলে এই যে একক অঙ্কের স্থানীয় মান কি, একক অঙ্কের স্থানীয় মান, একক অঙ্কের স্থানীয় মান কি, দেখো কোন সংখ্যার মধ্যে অবস্থিত অঙ্ক, অর্থাৎ এককের অঙ্কের যখন আমরা মান নির্ণয় করব তখন আমরা কিন্তু কি ওই একক অঙ্কের সঙ্গে সবসময় কত গুণ থাকে, সবসময় কিন্তু 1 গুণ থাকে। তাহলে এখানে কি করব, এই এককের অঙ্ক ইনটু কত থাকে 1, অর্থাৎ এই এককের অঙ্কের সঙ্গে কত গুণ করব, আমরা 1 গুণ করব। ঠিক সেরকম যখন আমরা জানি দশক, দশক অঙ্কের স্থানীয় মান কত হবে, তাহলে দশক অঙ্কের স্থানীয় মান হবে কত 10, তাহলে হবে কি এখানে দশকের অঙ্ক ইনটু কত হবে 10। তারপরে পরবর্তীকালে এরকম শতকের অঙ্ক যদি যায় তাহলে কি হচ্ছে শতক, ঠিক আছে, শতক অঙ্কের মান কত হবে, তাহলে শতক অঙ্কের মান কত হবে, শতকের অঙ্ক ইনটু কত হবে 100, তাহলে কত হবে শতকের অঙ্ক ইনটু কত হবে 100। তাহলে পরবর্তীকালে যদি আমরা হাজার যাই তখন কত হবে, এখানে কত দিয়ে গুণ করতে হবে, একের পিঠে 3টা শূন্য, অর্থাৎ হাজার দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তারপরে হাজার, হাজারের পর অযুত লক্ষ নিযুত কোটি এরকম পরপর কিন্তু শুধু একটা করে শূন্য হচ্ছে যে বেড়ে যাবে। তাহলে আমি এই যে 271 সংখ্যাটা লিখেছি, তাহলে এই একের স্থানীয় মান কত, তাহলে দেখো একের স্থানীয় মান কত, তাহলে এই যে একের স্থানীয় মান আমি কি বললাম এককের অঙ্ক, তাহলে এককের অঙ্ক কত আছে, এখানে এককের অঙ্ক কত আছে 1, তাহলে এককের অঙ্ক কত আছে 1, তাহলে 1 একের সঙ্গে কত গুণ করতে হবে ইনটু 1, মানে কত এককের অঙ্কের মান কত 1। আচ্ছা দশকের অঙ্ক কত আছে, যদি আমি 7-এর মান নির্ণয় করতে পারি যে 7, এই 7টা কি দশকের অঙ্ক, তাহলে এই দশকের অঙ্কের সঙ্গে কত আছে 7 ইনটু কত গুণ হবে, যে দেখো আমি বললাম দশকের অঙ্কের সঙ্গে কত গুণ হয় 10, কত হবে এর মান
70। আচ্ছা শতকের অঙ্ক, তাহলে শতকের অঙ্কের সঙ্গে কত গুণ থাকে? শতকের অঙ্ক কত আছে 2, এই 2 2 গুণিত কত 100, মানে কত হবে 200, অর্থাৎ শতকের মান কত 200। কিন্তু একটু আগে আমরা যখন দেখেছিলাম এই 271, 2 এর প্রকৃত মান কত 2, 7 এর প্রকৃত মান কত 7, 1 এর প্রকৃত মান কত 1। কিন্তু যখন আমরা প্লেস ভ্যালু অর্থাৎ স্থানীয় মান নির্ণয় করতে গেলাম তখন কিন্তু এককের অঙ্ক 1, অর্থাৎ এককের অঙ্কের মান স্থানীয় মান 1, কিন্তু দশকের অঙ্ক অর্থাৎ 7 অঙ্কের স্থানীয় মান হচ্ছে 70, আর এই 2 অঙ্কের অর্থাৎ শতকের মান 2 অঙ্কের হচ্ছে যে স্থানীয় মান হয়ে যাচ্ছে কত 200। ঠিক আছে, এইভাবে কিন্তু পরবর্তীকালে যদি 1000 থাকে তাহলে আরো একটা সংখ্যা বাড়বে। বেসিক্যালি শতক পর্যন্ত আমাদের পরীক্ষাগুলোতে আসে, বা শতক বা 1000 পর্যন্ত। 1000 হলে অর্থাৎ সেটাকে সেই সংখ্যাটার সঙ্গে 1000 দিয়ে গুণ হবে, বা সেই যে ডিজিটটা বলবে সেই ডিজিটের স্থানটা কোথায় আছে সেই স্থান অনুযায়ী মান হবে। ঠিক আছে, এবারে এইখানে একটা কতগুলো জিনিস জানার আছে। তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে স্যার যে আপনি এই 271 এর ক্ষেত্রে এককের অঙ্কেরও মান 1 বললেন, অর্থাৎ প্লেস ভ্যালু 1 বললেন এবং ফেস ভ্যালুও 1 বললেন, মানে প্রকৃত মান আর হচ্ছে যে স্থানীয় মান দুটাই কিন্তু 1 বললেন। তাহলে এটা কি? হ্যাঁ, এটা কিন্তু একটা নোট করে লিখে রাখতে পারো যে কোনো হচ্ছে যে সংখ্যার এককের অঙ্কের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কিন্তু সমান। তাহলে আমি কি বললাম, এটা নোট আকারে লিখে রাখতে পারো বা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কি কোনো সংখ্যার, আমি কি বললাম, কোনো সংখ্যার এককের অঙ্কের প্লেস ভ্যালু ও ফেস ভ্যালু সমান। তবে যেই সংখ্যা দিয়ে নির্ণয় করো না কেন সেই সংখ্যার স্থান যখন এককের ঘরে থাকবে ওই হচ্ছে যে অঙ্কটা থাকবে ওই অঙ্কের কিন্তু ফেস ভ্যালু বা প্লেস ভ্যালু দুটাই কিন্তু সমান। ঠিক আছে, মানে এককের মানে থাকবে। যেমন ধরো একটা যদি এক্সাম্পল, আমি আরো একটা যদি এক্সাম্পল নেই, ধরো 3722, আচ্ছা 37,223, এই যদি আমি 3 অঙ্কটার ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু বলি, তাহলে এখানে কি 3 এর প্লেস ভ্যালু, 3 এর প্লেস ভ্যালু কত? আমি বলছিলাম কি যে এককের অঙ্কের সঙ্গে প্লেস ভ্যালু নির্ণয় করতে গেলে কি তার সঙ্গে 1 গুণ করতে হয়, তাহলে 3 গুণিত 1 মানে কত 3, আর 3 এর ফেস ভ্যালু কত 3। তাহলে দেখো, অর্থাৎ এই যে 37,223 নির্ণয় করলাম এই যে এককের অঙ্কে, আচ্ছা এখানেও কিন্তু এখানে একটা 3 আছে, এখানে আমি কিন্তু এই 3টা নির্ণয় করেছি। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে, এরকম যদি নির্ণয় করতে বলে যে এককের অঙ্কে সেটা কিন্তু বলে দেওয়া থাকবে। আর না হলে এই সংখ্যাটা চেঞ্জ করে নিলে হয়, তাহলে এই সংখ্যাটা যদি অসুবিধা মনে হয় তাহলে এই সংখ্যাটা চেঞ্জ করে নেবে। কিন্তু এই সংখ্যা নয়, আমাকে কিন্তু আমি যেহেতু বলেই দিয়েছি যে এককের অঙ্কে, তাহলে এখানে 3 থাকলেও আমার কোনো দেখার প্রয়োজন নেই, আমি এককের অঙ্কে দেখবো কি আছে। ঠিক আছে, তাহলে এটা আশা করি বুঝতে পারলে। আর একটা জিনিস তোমাদের মনের প্রত্যেকেই মনে প্রশ্ন হতে পারে যে স্যার জিরো সংখ্যাটার প্লেস ভ্যালু বা ফেস ভ্যালু কত হতে পারে? হ্যাঁ দেখো, জিরো সংখ্যাটার প্লেস ভ্যালু, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে তোমাদের সুবিধা হবে। আমি যদি বলি 2701, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার আমি বলবো যে শূন্যের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু নির্ণয় করো। তাহলে আমি তোমাকে প্রথমে কি বলছিলাম, একক, দশক, শতক, হাজার লিখতে হবে। তাহলে আমি কি বললাম 2701, নিয়ম কিন্তু ওদিক থেকে লেখা আসার কথা। ঠিক আছে, যেহেতু আমি জানি 4টা সংখ্যা তাই এভাবে লিখে দিলাম। এবারে দেখো আমি বললাম কি জিরো এর প্রকৃত মান, জিরোর প্রকৃত মান কত? জিরোর প্রকৃত মান 0, তাহলে এটা কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এখন আমাকে কি জিরো হচ্ছে যে কি স্থানীয় মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, অনেক সময় কিন্তু এই প্রকৃত মান স্থানীয় মান তোমাদের হচ্ছে যে মনে রাখবে, প্লেস মানে স্থান বোঝায়, জায়গা বোঝায়, তাই প্লেসের সঙ্গে স্থানীয় মান, আর ফেস বলে মানে প্রকৃত বা মুখ্য মান। অনেক সময় মুখ্য মান দেয়, অনেক সময় প্রকৃত মান দেয়, এটা কিন্তু খেয়াল রাখবে। আর
ফেস ভ্যালু তো বুঝতে পারলে ইংলিশে অনেক সময় দেওয়া থাকে। তো এবারে জিরো স্থানীয় মান কত, দেখো জিরোর স্থান কত, দেখো জিরোর স্থান কিন্তু দশকের ঘরে। তাহলে আমি কি বলছিলাম, দশকের মানে দশকের ঘরে যখন ওই অঙ্কটার স্থান, তাহলে আমি কি বললাম যে ওই অঙ্কটার সঙ্গে কি গুণ হবে, ওই অঙ্কটার সঙ্গে আমি কত বলছিলাম দশকের ঘরে, তাহলে ওই সংখ্যাটার পিছনে কত গুণ হয় 10, ঠিক আছে, তাহলে কত হবে 10 গুণ হবে। আচ্ছা জানো, তোমরা তো জানো যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে কি হয়, শূন্যই হয়। দেখো আমি 2701 সংখ্যা নিলাম, দেখো শূন্যর প্রকৃত মানে শূন্য আর শূন্যর স্থানীয় মান কত, শূন্য। অনেকের মনে হবে স্যার এটা দশকের ঘরে আছে বলে এটা যদি অন্য কোথাও থাকে, অন্য কোথাও তোমরা করে দেখতে পারো, একই মান বেরাবে, ঠিক আছে। তাহলে কিন্তু এটা নিয়ে আর কোনো সমস্যা হলো না। এবারে তোমাদেরকে আরো একটা এক্সাম্পল দিয়ে প্লেস ভ্যালুটা আরো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যদি দুটা সংখ্যা দেওয়া থাকে তাদের যদি প্লেস ভ্যালু, মানে তোমাদের একটা অঙ্কের আগে বলেছিলাম ধরো 8 7 2 5 0 8, এরকম যদি অঙ্ক দেওয়া থাকে, যদি বলে এই যে দু জায়গায় 8 আছে, এই দুই জায়গার 8-এর স্থানীয় মান কত, দেখো আমি প্রথমে কি এই যে 8-এর স্থানীয় মান, এই 8-এর স্থানীয় মান কত বা এই 8-এর স্থানীয় মান কত, এই দুটার 8-এর যদি আমাকে স্থানীয় মান নির্ণয় করতে বলে, তাহলে আমি কিভাবে করব, দেখো এই যে এককের ঘরের কি 8-এর স্থানীয় মান বা এককের অঙ্কের স্থানীয় মান, দেখো এককের অঙ্ক আমি বলছিলাম কি স্থান যখন আমাকে নির্ণয় করতে হবে তখন সেটার অবস্থান কোথায় দেখতে হবে, সেই অবস্থান দেখলে আমরা কি করতে হবে, সেই অবস্থান দেখলে আমরা অঙ্কটাকে একক দশক শতক আকারে লিখবো, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে দেখো এককের ঘরে, তাহলে এককের ঘরে কত আছে 8, তাহলে অর্থাৎ কোন সংখ্যা এককের অঙ্কের স্থানীয় মান কত হবে, সেই সংখ্যাটার সঙ্গে কত গুণ হয়, সেই সংখ্যাটার সঙ্গে কত হয় 1 গুণ হয়, তাহলে কত হলো 8। এবার এই যে লক্ষের ঘরে যেই স্থানীয় মানটা আছে বা যেই সংখ্যাটা আছে তার স্থানীয় মান কত, তাহলে কি বলবো এটা কি, তাহলে এই এটা কিন্তু 8 অঙ্কের স্থানীয় মান, ঠিক আছে, এটা লক্ষের ঘরে, অর্থাৎ এই যে 8, এই 8-এর স্থানীয় মানটা কত হবে, এই 8-এর স্থানীয় মানটা কত হবে, দেখো আমি কি বলছিলাম প্রথমে 8টাই থাকবে, কিন্তু এই 8টার অবস্থান কোথায়, অর্থাৎ এটা কটা সংখ্যার পর আছে 1 লিখে তোটা শূন্য দিতে হবে, অর্থাৎ দেখো এটা 1 2 3 4 5, অর্থাৎ 1 লিখে 1 2 3 4 5, তাহলে কত হলো 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ কত, এই যে 8-এর হচ্ছে যে প্লেস ভ্যালু কত 8 লক্ষ, আর এই 8-এর প্লেস ভ্যালু কত 8, ঠিক আছে। অনেক সময় এই দুটো অঙ্ক দিয়ে পার্থক্য বলে, এই যে দুটো প্লেস ভ্যালুর মধ্যে পার্থক্য কত, কত 8000 থেকে 8 বিয়োগ করতে হবে, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের, মানে এইটা তুমি যদি কনসেপ্টটা থাকে তাহলে এইগুলো তোমার তখন পরবর্তীকালে যে কোনো অঙ্ক দিক না কেন তুমি কিন্তু নির্ণয় করতে পারবে, ঠিক আছে। এবারে এই যে প্লেস ভ্যালু, এমন আমাকে মনে প্রশ্ন হতে পারে স্যার প্লেস ভ্যালু বড় না ফেস ভ্যালু বড়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্লেস ভ্যালু অনেক বড়, মানে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর মধ্যে সম্পর্কটা এরকমই যে ধরো প্লেস ভ্যালু তোমাদেরকে একটু আগে আমরা রিলেশন সিম্বল দেখেছিলাম, যে গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু, এই যে প্লেস ভ্যালু এটা কিন্তু হতে পারে বড়, এই যে দেখো আমি বললাম এই যে 8 লক্ষ হলো, এই যে 8-এর প্লেস ভ্যালু, এই দেখো এটা কিন্তু যদি এই 8-এর আমরা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু দুটো নির্ণয় করি, এই 8-এর তো প্লেস ভ্যালু পেয়ে গেলাম 8 লক্ষ, কিন্তু এই 8টা যদি আমি ফেস ভ্যালু নির্ণয় করি সেই 8-এর ফেস ভ্যালু কিন্তু 8ই হবে, তাহলে কিন্তু দেখো তাহলে ফেস ভ্যালু হয় গ্রেটার দেন হবে অথবা গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে ফেস ভ্যালু, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, মোটামুটি এই জিনিসগুলো জানতে হয়, এর বাইরে কিছু জানার প্রয়োজন নেই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বা যদি বুঝতে পেরে থাকো, যদি পজিটিভই বলে মনে হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীকালে যদি এর পরের ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এবং এই সংক্রান্ত অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি পরের ক্লাসে বা তোমরা যদি চাও বলবে তখন অঙ্কগুলো করাবো, ওকে।